আজ থেকে আমি এক নিউ এনিমি সিরিজ স্টার্ট করতে চলেছি, যার নাম উইচ হেড এটালিয়ার। এই এনিমিটা কিছুদিন আগেই রিলিজ হয়েছে, আর এর রিভিউ দেখে তো এটাই বোঝা যাচ্ছে যে সত্যি এটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। আর এরই সাথে এর ভিডিও কোয়ালিটিও অনেক বেশি অ্যামেজিং হবে। তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে আমার এক্সপ্লেনেশন শোনার পর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে একবার হলে এর অরিজিনাল ভিডিওটাও চেক করে আসবেন। এতে করে আপনারা এই এনিমি সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারবেন। তাই এখন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা কারোর আওয়াজ শুনতে পাই যে বলছে যে কোনো অ্যাথলিট কি অ্যাথলিট হয়েই জন্ম নেয়, আর কি কোনো অ্যাস্ট্রোনট অথবা ডক্টর তারা তাদের সেই পেশার সাথেই জন্ম নেয়? যদি এরকমটা না হয় তাহলে কেন একটা উইচেস এই ওয়ার্ল্ডে উইচেস হয়ে জন্ম নেয়? তাদের ক্ষেত্রে এই রুলস কেন লাগু হয় না? আর কেনই বা একজন সাধারণ মানুষ মৃত্যুর আগ পর্যন্ত কখনোই একজন উইচ হতে পারে না? তখনই সিন এক ঝিলের উপর শিফট হয়, যেখানে এক ছোট্ট মেয়ে কাপড় ধোয়ার জন্য চলে আসে। আর সে যখন সেখানে কাপড় ধুচ্ছিল তখনই তার নজর পাশেরই এক হরিণের উপর পড়ে, আর সেই হরিণ তাকেই দেখছিল। এটা দেখে সেই মেয়ে যখন তার কাপড় ধোয়া শেষ হয়ে যায় তখন সেই কাপড় ধোয়া পানি সেই ঝিলের মধ্যেই ফেলে বলে, চিন্তা করো না, কিছুক্ষণের মধ্যেই এই পানি আবার পরিষ্কার হয়ে যাবে। নিশ্চয়ই তুমিও এর কারণ জানো, সেটা হলো ম্যাজিক। তখন সে সেইখান থেকে তার বাড়ির উদ্দেশ্যে রানা হয়ে বলে, সত্যি আমি এটা বুঝতেই পারি না যে কেন কখনোই কোনো হিউম্যান ম্যাজিক ইউজ করতে পারে না। ম্যাজিক শুধু যারা উইচ তারা ইউজ করতে পারে। সত্যি এটা আমার কাছে আনফেয়ার মনে হয়। এই সব ভাবতে ভাবতেই সে বাড়ি চলে আসে, আর বাড়ি ফেরার পর সে যেই কাপড়গুলো ধুয়েছিল সেগুলো ছাদে নাড়তে দিয়ে দেয়। আর এর কিছুক্ষণ পরই সে কিছু দেখে অনেক বেশি শক হয়ে যায়, কারণ তার সামনে এক ফ্লাইং ক্যারেজ চলে আসে। আর এই ক্যারেজ কোনো নর্মাল পার্সনের না, এটা উইচদের ক্যারেজ। এটা দেখে সে সেখানে অনেক বেশি খুশি হয়ে যায়, আর এরই সাথে দৌড়ে তার মায়ের কাছে যেতে শুরু করে। আর যখন সে তার মায়ের কাছে চলে আসে তখন সে ওনাকে বলে যে বাহিরে একটা ফ্লাইং ক্যারেজ চলে এসেছে, আর সেই ক্যারেজ কোনো নর্মাল পার্সনের না, সেটা উইচদের ক্যারেজ। তাই প্লিজ মম, আমি সেই ক্যারেজটা একটু কাছ থেকে দেখে আসি। সে যখন এইসব কিছু বলছিল তখনই তাদের শপে কিছু পার্সন চলে আসে, আর তাদের মধ্যেই সেখানে একজন হোয়াইট হেয়ার পার্সন ছিল, আর তার নাম আমাদেরকে কিউফ্রি বলা হয়। সে সেখানে এসে এক ইসমাইলের সাথে বলে যে তারা এখানে কিছু কাপড় কেনার জন্য এসেছে। তখনই আমরা জানতে পারি যে সেই ছোট্ট মেয়ের নাম কোকো। তারা এখানে কাপড়ের বিজনেস করে, আর যখনই কিউফ্রি সেখানে যেই কাপড় নেওয়ার জন্য এসেছে সেই কাপড় সম্পর্কে বলে তখন কোকো সেই কাপড় নিয়ে অনেক মনোযোগের সাথে কাটতে শুরু করে। আর তাকে এভাবে কাপড় কাটতে দেখে কিউফ্রি অনেক মনোযোগের সাথে কোকোর কাজ আর তাকে দেখতে শুরু করে, যার জন্য কোকো সেখানে অনেক বেশি ব্লাশ করতে শুরু করে দেয়। আর এই সব কিছুর মধ্য দিয়েই কিউফ্রি এই জিনিসটা জানতে পারে যে কোকো ম্যাজিককে অনেক বেশি ভালোবাসে। এটা শুনে কোকো সেখানে আরো অনেক বেশি ব্লাশ করতে শুরু করে। তখনই কিউফ্রি তাকে জিজ্ঞেস করে যে কোকো, তুমি কি আমায় বলতে পারবে যে তুমি ম্যাজিককে এত বেশি কেন ভালোবাসো, আর কেন ম্যাজিক সম্পর্কে এত বেশি পড়ো? এটা শুনে কোকো বলে যে যখন আমি ছোট ছিলাম তখন আমি একবার কোনো এক কাজের সিলসিলায় আমাদের এই কিংডমের রাজপ্রাসাদে গিয়েছিলাম, আর সেখানেই আমার এক উইচের সাথে দেখা হয়েছিল। আর সে আমাকে ম্যাজিক সম্পর্কে অনেক কিছুই বলেছিল, যে ম্যাজিক আসলে কতটা অ্যামেজিং, কতটা বিউটিফুল, আর এর সাহায্যে কি কি করা যায়। আর সেই সময় তিনি আমার জুতোর উপরও এক ধরনের এক ম্যাজিক কাস্ট করেছিল, আর সেটা সত্যি অনেক বেশি বিউটিফুল ছিল। আর ওনার কথা আর সেই সব কিছু দেখার পর থেকেই আমি ম্যাজিককে এত বেশি ভালোবাসি। আর যখন আমি ওনার কাছ থেকে বিদায় নিচ্ছিলাম তখন তিনি আমাকে এক ম্যাজিক সম্পর্কে বই দিয়েছিল, আর এরই সাথে তিনি আমাকে একটা পেনও দিয়েছিল, যেই পেন উইচরা ইউজ করে। তার এই স্টোরি শুনে কিউফ্রি সেখানে একটু ভেবে বলে, ও এই কথা, এখন আমি বুঝতে পেরেছি যে তুমি কেন ম্যাজিককে এত বেশি ভালোবাসো।
তারা যখন সেখানে এইসব বিষয়ে কথা বলছিল তখনই তারা বাহির থেকে ধ্রাম করে কিছু একটা ভাঙার শব্দ পায়। আর যখন তারা বাহিরে সেই শব্দের কারণ চেক করার জন্য যায় তখন তারা দেখতে পায় যে তারা যেই ক্যারেজে চড়ে এখানে এসেছিল সেই ক্যারেজের একটা চাকা দুটো দুষ্ট ছেলে মিলে ভেঙে ফেলেছে। এটা দেখে কোকোর মা দ্রুত সেই ছেলেদের কাছে চলে আসে আর এরই সাথে তাদের মাথা নিচু করে তাদের এই কাজের জন্য কিউফ্রি আর সেই ওমেনদের কাছে ক্ষমা চাইতে শুরু করে যে প্লিজ তাদেরকে মাফ করে দিন। কিন্তু এই সব কিছুর জন্য কিউফ্রির সাথে যেই তিনটা ওমেন ছিল তারা অনেকটা রেগে বলতে শুরু করে যে এই দুষ্ট ছেলেগুলো এরকমটা কেন করেছে, বলো এখন আমরা কি করে আমাদের বাড়ি ফিরে যাব। তাদেরকে এত রাখতে দেখে সেখানে কিউফ্রি চলে আসে আর সে সেখানে এক ইসমাইলের সাথে বলে, কি হলো তোমরা এত বেশি রাগছো কেন? টেনশন করো না, আমি তো তোমাদের সাথেই আছি তাই না? তাই যতক্ষণ পর্যন্ত আমি এখানে আছি ততক্ষণ পর্যন্ত তোমাদের এইসব বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই। এইসব বলেই সে সেই ক্যারেজের পায়া উঠিয়ে তার সাথে নিয়ে কোকোদের ঘরে যেতে শুরু করে। আর ঘরে ঢোকার আগে কোকোকে সে এক ওয়ার্নিং দিয়ে যায় যে আমি যতক্ষণ পর্যন্ত আমার ম্যাজিক কাস্ট করব ততক্ষণ পর্যন্ত কেউ যেন সেই রুমের ভেতর প্রবেশ না করতে পারে, এমনকি কেউ যেন সেই সব কিছু না দেখতে পারে যা আমি সেই রুমের ভেতর করতে চলেছি, বুঝতে পেরেছো? তার কাছ থেকে এইসব প্রমিস নেওয়ার পর সে ম্যাজিক করার জন্য সেই রুমের ভেতরে চলে যায় আর বাইরে কোকোকে পাহারার জন্য রেখে যায়। তখন কোকো গেটের বাহিরে বসে বসে বলছিল এই সময় তিনি রুমের ভেতর ম্যাজিক করছে। সত্য বলতে কি আমিও দেখতে চাই যে তিনি কিভাবে ম্যাজিক কাস্ট করে। সে যখন এইসব ভাবছিল তখনই তার নজর তাদের ঘরেরই ছাদে সেই দুই ছেলের উপর পড়ে যারা কিউফ্রিদের সেই ক্যারেজ ভেঙে ফেলেছিল। তারা এই সময় সেই রুমের ভেন্টিলেটর দিয়ে কিউফ্রি ভেতরে কিভাবে ম্যাজিক কাস্ট করছে সেটাই দেখার চেষ্টা করছে। তাদেরকে এরকম কিছু করতে দেখে কোকোর মনেও ইচ্ছা জেগে ওঠে যে কিউফ্রি ভেতরে কিভাবে ম্যাজিক কাস্ট করছে। সেও তো অনেক ছোট, যার জন্য সে সেখানে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে সেই ছেলেদের সাথেই ছাদে উঠে যায় আর এরই সাথে সেও সেই ভেন্টিলেটর চেম্বার দিয়ে ভেতরে কি হচ্ছে সেটা দেখার চেষ্টা করে। কিন্তু এভাবেই কিছুক্ষণের এই ব্যর্থ চেষ্টার পর সেই দুই ছেলে হার মেনে সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই কোকোর মনে পড়ে আর এরই সাথে সে তাদের সেই ক্যারেজ দেখার পর যেই রাস্তায় রুমের ভেতর প্রবেশ করেছিল সেই পথেই সরাসরি কিউফ্রি যেই রুমের মধ্যে আছে সেই রুমের উপর চলে আসে। তখন সে নিজেকে প্রথমে অনেক কন্ট্রোল করার চেষ্টা করে যে না না আমি এরকমটা করতে পারবো না, কারণ আমি মিস্টার কিউফ্রিকে কথা দিয়েছি, তাই আমি যদি ওনার কথা না রাখি তাহলে এটা অনেক খারাপ দেখাবে। কিন্তু আমি তো এখানে বেশিক্ষণ দেখবো না, আমি একটুক্ষণই দেখবো। আর নিশ্চয়ই মিস্টার কিউফ্রি এই জিনিসটা জানতে পারবে না। আর কে জানে যে আমি এখানে বসে ওনাকে দেখছি, তাই এক নজর দেখেই আমি এখান থেকে চলে যাব। এইসব বলে সে সেখানের এক কাঠের ফাঁকা দিয়ে ভেতরে কিউফ্রি কি করছে সেটা দেখার জন্য উকি দেয়। আর তখনই সে ভেতরে কিছু দেখে অনেক বেশি শক হয়ে যায়, কারণ এই সময় কিউফ্রি সেই রুমের ভেতর কোনো ধরনের কোনো ম্যাজিক কাস্ট করছে না, সে সেই ক্যারেজের চাকার মধ্যে ম্যাজিক ড্র করছে। এই জিনিসটা দেখে সে সেখানে অনেক বেশি অবাক হয়ে ভাবতে শুরু করে কি আমি তো ভেবেছিলাম যে যারা উইচ তারা ম্যাজিক কাস্ট করে, কিন্তু আজ তো আমি এখানে নতুন কিছু দেখছি। তিনি তো এখানে ম্যাজিক কাস্ট করছে না, তিনি তো সেই চাকার মধ্যে কিছু ম্যাজিক সিম্বল ড্র করছে। আর তখনই সে বাহির থেকে কারোর আওয়াজ শুনতে পায় আর সেই আওয়াজ শুনে সে অনেক বেশি ঘাবড়ে যায় আর এরই সাথে সে যত দ্রুত সম্ভব সেখান থেকে বের হয়ে আবার দৌড়ে গেটের সামনে চলে আসে। আর এই সময় সে অনেক অল্প সময়ের মধ্যে অনেক কিছু করে ফেলেছে, যার জন্য সে সেখানে হাঁপাতে শুরু করে। তখনই কিউফ্রি তার কাজ শেষ করে সেই রুমের দরজা খুলে বলে, আরে কি করে তোমার এত খারাপ অবস্থা হয়েছে? যত যাই হোক, আমি যেই কাজের জন্য গিয়েছিলাম সেই কাজ হয়ে গেছে। আর এর কিছুক্ষণ পরই আমরা দেখতে পাই তারা সেখানে তাদের কাজ সেরে সেখান থেকে আবার তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর যখন তারা সেখান থেকে চলে যায় তখন কোকোর মা কোকোকে বলে, সত্যি কোকো, আমি তো ভেবেছিলাম যে যখন তারা এখান থেকে চলে যাবে তখন তুমিও তাদের সাথে যাওয়ার জন্য জেদ করবে, কারণ আমি জানি যে তুমি ম্যাজিককে কত বেশি পছন্দ করো।
কিন্তু তুমি এরকম কিছু করনি, এর জন্য তোমাকে ধন্যবাদ। এইসব শুনে কোকো সেখানে কিছুটা সময় এভাবেই চুপ করে দাঁড়িয়ে থাকে। তখনই তার মা আরো বলে যে কোকো, তোমার বাবা অনেক বছর আগেই আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। আর আজ যদি তুমিও আমায় ছেড়ে দূরে চলে যেতে, তাহলে সত্যিই আমি অনেক একা হয়ে যেতাম। আর এরপর না জানে আমি কি করে এভাবে একা একাই আমার বাকি জীবন কাটাতাম। এইসব শুনে কোকো তার মাকে জড়িয়ে ধরে বলে, না মা, আপনি এসব কি বলছেন? আমি কখনোই আপনাকে একা ফেলে কোথাও যাব না। আমি সব সময় আপনার সাথেই থাকব। আর এর কিছুক্ষণ পর তারা যখন তাদের রাতের খাবার খেয়ে নেয়, তখন তার মা তাকে ঘুমানোর জন্য তার রুমে পাঠিয়ে দেয়। কিন্তু আমরা দেখতে পারি যে সে তার রুমে আসার পর না ঘুমিয়ে কিংডমের সেই উইচের দেওয়া ম্যাজিক্যাল পেন আর কিছু কাগজ উঠিয়ে নেয়। আর এরই সাথে সেই কাগজগুলোর মধ্যেই কিউফি থেকে দেখা সেই ম্যাজিকগুলো ড্র করতে শুরু করে দেয়। আর কিছুক্ষণ এভাবেই ড্র করার পর সে সেখানে এর কোনো ফলাফল না পেয়ে একটু চিড়চিড়া হয়ে বলতে শুরু করে যে সত্যি আমি কি ভেবেছিলাম যে মিস্টার কিউফ্রি ড্র করেই ম্যাজিক কাস্ট করে, কিন্তু আমার মনে হয় যে না, আমি ভুল ছিলাম। কারণ এতগুলো ড্র করার পরও এর ভেতর থেকে কোনো ধরনেরই কোনো ম্যাজিক্যাল ইফেক্টই বের হয়নি। আর এভাবেই কিছুক্ষণ ড্র করার পর সে অনেকটা ক্লান্ত হয়ে যায় আর সেই ড্র করা পেপার সামনে রেখে পেন হাতে নিয়েই ঘুমিয়ে পড়ে। আর এর কিছুক্ষণ পরই আমরা দেখতে পাই সেই পেনের নিপ থেকে একটা ইঙ্ক ড্রপ তার ড্র করা সেই ম্যাজিক সার্কেলের উপর পড়ে, যেটা ইনকমপ্লিট ছিল। এর মানে সে যখন সার্কেল ড্র করেছিল তখন সে সেই সার্কেলের দুই প্রান্ত জোড়া লাগাতে পারেনি। কিন্তু এই ড্রপ যখনই সেই সার্কেলের দুই প্রান্তের মধ্যে যেয়ে পড়ে, তখন সেই সার্কেল পরিপূর্ণ হয়ে যায়। আর এরই সাথে তার করা ম্যাজিক অটোমেটিক কাস্ট হয়ে যায়। আর এর ইফেক্টের জন্য তারও ঘুম ভেঙে যায়। আর সে যখনই তার সামনে তার নিজের ড্র করা ম্যাজিক সার্কেলের উপর ম্যাজিক্যাল ইফেক্ট দেখতে পারে, তখন সে সেখানে অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই সিন কোনো এক গুহার মধ্যে শিফট হয়, যেখানে কিউফ্রি ঘুমাচ্ছিল আর তার পাশেই সে এক ম্যাজিক সার্কেল ড্র করে রেখেছিল। তখনই সেই ম্যাজিক সার্কেল অ্যাক্টিভেট হয়ে যায়। আর এরই সাথে সেখানে কিউফ্রিরও ঘুম ভেঙে যায়। আর সে এরকম কিছু দেখে অনেক বেশি শক হয়ে যায় আর এটা বুঝতে পারে যে এই সময় তার আশেপাশেই কেউ একজন ম্যাজিক কাস্ট করেছে। আর এরই সাথে তার এই জিনিসটা ফিলও হয়ে যায় যে এই সময় যেই পার্সন ম্যাজিক কাস্ট করছে নিশ্চয়ই সে কোনো এক নসিখিয়া হবে। এর মানে নিশ্চয়ই তার সেই স্পেলগুলোর জন্য সে এখানে বড় কোনো অঘটন করতে পারে। তখনই সিন আবার কোকোর উপর শিফট হয়। সে তার সেই কামিয়াবি দেখে অনেক বেশি খুশি হয়ে অনেক বছর আগে কিংডমের সেই উইচ তাকে যেই ম্যাজিকের বইটা দিয়েছিল, সে সেই বই থেকে একটা স্পেল ড্র করার জন্য তৈরি হয়ে যায়। তখন সে সেই বইয়ের এক স্পেলের উপর এক কাগজ রেখে কিছুক্ষণের মধ্যেই হুবহু সেই স্পেল ড্র করতে শুরু করে দেয়। আর ফাইনাল মোমেন্টেই আমরা তার পেছনে এক ব্ল্যাক শ্যাডো দেখতে পাই যে ধীরে ধীরে তার দিকেই এগোচ্ছে। আর যখনই সে সেই স্পেল পুরোপুরি ড্র করে অনেক বেশি খুশি হবে, তখনই আমরা তার পেছনে দুটো হাত দেখতে পাই। আর এর পরের মোমেন্টেই আমরা জানতে পারি সেটা কিউফ্রির হাত। সে কোকোকে টেনে সেই রুম থেকে বের করে দ্রুত তার পায়ের নিচের এক ফ্লাইং রুন অ্যাক্টিভেট করে সেখান থেকে উড়ে কোকোদের ঘরেরই অনেকটা উপরে চলে আসে। আর এরই সাথে অনেকটা সিরিয়াস হয়ে তাকে জিজ্ঞেস করতে শুরু করে যে কোকো, তুমি এটা কি করেছো, কি করে করেছো, আর তুমি এখানে কোন স্পেলটা কাস্ট করেছো, দ্রুত আমায় বলো। আর হঠাৎ সেখানে কোকো কিউফ্রিকে দেখে আর তার এইসব কোশ্চেন শুনে অনেক বেশি ঘাবড়ে যায়। আর ভয়ে ভয়ে সে তাকে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করে, আর আপনি আমার রুমে কি করছিলেন, প্লিজ আমায় ছেড়ে দিন। আর তাদের এইসব আফরাতাফরির শব্দে কোকোর মাও রুম থেকে এক লালটেন নিয়ে বের হয়ে যায়। আর তার মায়ের শব্দ শুনে যখনই সে নিচের দিকে তাকায়, তখনই সে কিছু দেখে অনেক বেশি শক হয়ে যায়। কারণ সে কিছুক্ষণ আগে যেই স্পেলটা ড্র করেছিল সেই স্পেল অ্যাক্টিভেট হয়ে গেছে। আর সেটা কোনো নর্মাল স্পেল ছিল না, সেটা অনেক পাওয়ারফুল এক আইস স্পেল ছিল। আর সেই স্পেল অ্যাক্টিভেট হতেই প্রথমে কোকোদের পুরো রুম আইস স্পাইকে ঢেকে যায়। আর এর পরের মোমেন্টেই সেই আইস তার মাকেও জাঁকড়ে ফেলে। আর এরই সাথে
তার মাও সেই স্পেলের কন্টাকে এসে পুরোপুরি এক আইস স্ট্যাচুতে তাকদীর হয়ে যায়। আর উপর থেকে কোকো তার মায়ের সাথে এরকম কিছু হতে দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। আর এরই সাথে সে এরকম কিছু মেনে নিতে পারে না, যার জন্য সে কিউফ্রির কাছ থেকে ছুটে তার মায়ের কাছে যাওয়ার চেষ্টা করতে শুরু করে। কিন্তু কিউফ্রি কোকোকে না ছেড়ে একটু ফোর্সফুলি তাকে জিজ্ঞেস করে যে প্লিজ এখনো সময় আছে, দ্রুত আমায় বলো যে তুমি এখানে কোন স্পেলটা ড্র করেছো। যদি তুমি আমায় সেই স্পেল সম্পর্কে বলো তাহলে হয়তো এখনো এখানে যা কিছু হয়েছে সেই সব কিছুই আমি ঠিক করতে পারবো। কিন্তু কোকো এই সময় আর নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না, যার জন্য সে কিউফ্রির মুখে লাথি মেরে তার হাত থেকে ছুটে যায়। আর সে উপর থেকে নিচে পড়তে শুরু করে। এটা দেখে কিউফ্রি প্রথম অনেকটা ঘাবড়ে যায়, কিন্তু সে এন্ড মোমেন্টে কোকোকে নিচে পড়ার আগেই ধরে ফেলে। কিন্তু কিউফ্রি তাকে শান্ত করে বলে, কোকো আমার কথা বোঝার চেষ্টা করো আর ভালো করে দেখো যে এই সময় তোমার মা এখন আর নর্মাল নেই, তিনি পুরোপুরি এক আইস ক্রিস্টালে কনভার্ট হয়ে গেছে। এত বুঝিয়ে বলার পরও কোকো যখন তার কোনো কথাই না শুনে তার মায়ের কাছে যাওয়ার চেষ্টা করে, এর মানে সেই ক্রিস্টালের কাছে, তখন কিউফ্রি সেখানে আর কোনো সময় নষ্ট না করে তাকে এইবার উড়িয়ে সেখান থেকে অনেক দূরে নিয়ে চলে আসে। আর এরই সাথে তাকে বুঝিয়ে বলে এখন শুধু ওনাকে বাঁচানোর আমাদের হাতে একটাই মাত্র সুযোগ আছে, সেটা হলো সেই স্পেল। তুমি যেই স্পেল তোমার রুমে বসে ড্র করছিলে সেই স্পেল সম্পর্কে আমায় সবকিছু খুলে বলো। কিন্তু এখন এখানে এই সব কিছু দেখার পর আমাকে বাধ্য হয়ে তোমার মেমোরি রিমুভ করতে হবে, কারণ তুমি উইচদের স্পেল সম্পর্কে জেনে গেছো আর এর রিস্ক আমরা নিতে পারবো না। এটা শুনে কোকো সেখানে অনেক বেশি ঘাবড়ে যায় আর এরই সাথে তার কাছে কাকুতি মিনতি করতে শুরু করে যে প্লিজ আপনি আমার সাথে এরকমটা করবেন না, আমি কথা দিচ্ছি যে আমি এইসব কিছু সম্পর্কে কখনোই কাউকে বলবো না। আর এরই সাথে সে এটাও বলে যে আমি চাই আমার মাকে পুনরায় আগের মতো করে তুলতে, তাই প্লিজ আপনি আমার মেমোরি ইরেজ করবেন না। তাকে এতটা ইমোশনাল দেখে কিউফ্রি তাকে জড়িয়ে ধরে বলে ঠিক আছে, যদি সত্যি তুমি এই সম্পর্কে আর কখনোই কাউকে না বলো তাহলে আমি আর তোমার মেমোরি ইরেজ করব না, কিন্তু সত্যি তুমি যদি তোমার মাকে বাঁচাতে চাও তাহলে প্রথমে তোমাকে আমায় সেই স্পেল সম্পর্কে জানাতে হবে, যেই স্পেল তুমি কিছুক্ষণ আগে তোমার রুমে ড্র করেছিলে, বুঝতে পেরেছো? কারণ সেই স্পেল জানা থাকলেই আমরা সেই স্পেলের বিপরীত স্পেল ড্র করে তোমার মাকে আবার নরমাল করতে পারবো। এই সব শুনে কোকো সেখানে কাঁদতে কাঁদতে বলে কি কিছুক্ষণ আগে আমি আমার রুমে বসে যেই স্পেল ড্র করেছি সেই স্পেল সম্পর্কে আপনি জানতে চান? হ্যাঁ, আমার সেই স্পেল সম্পর্কে সবকিছুই মনে আছে, তাই আমি সেই সম্পর্কে আপনাকে বলতে পারবো। এইসব শুনে কিউফ্রি সেখানে এক স্মাইলের সাথে বলে যদি এরকমটাই হয় তাহলে তুমি টেনশন করো না, যে করেই হোক আমি আবার তোমার মাকে নর্মাল হতে সাহায্য করব। আর এরই সাথে এখন আর আমি তোমার মেমোরি ইরেজ করব না। তখনই সে কোকোকে হাওয়ায় উঠিয়ে বলে কোকো তুমি এতদিন একজন নর্মাল হিউম্যান ছিলে, কিন্তু আজ আর এখন থেকেই তুমি আর কোনো নর্মাল হিউম্যান না, তুমিও এখন একজন উইচ হয়ে গেছো। এটা শুনে কোকো সেখানে অনেক বেশি শক হয়ে যায়। আর এখানে কিউফ্রির এই স্টেটমেন্ট আর কোকোর এই শকিং ফেসের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। শুরু থেকেই আমার মাথায় একটা কথা ঘুরঘুর করছিল, কিন্তু আমি জিজ্ঞেস করতে পারছিলাম না। তাই এখন যখন এপিসোড শেষ হয়ে গেছে তাই আপনাদের কাছে আমার একটা কোশ্চেন আছে যে প্লিজ আপনারা একটু কিউফ্রিকে ভালো করে দেখুন আর আমায় এটা বলুন যে তার লুক দেখতে কোন ফেমাস ক্যারেক্টারের মতো। আশা করি আপনারা তার ফেস দেখতেই এটা বুঝে গিয়েছিলেন, তাই আর কথা না বাড়াই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য, তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।